কিন্তু সাম্প্রতিক খুব আলোচিত একটি বিষয় হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মগুলো তারা যে নিরীক্ষা রিপোর্ট তৈরি করেন সেটি টেম্পার্ড, মন গড়া, নিজেদের মতো করে সেটি তৈরি করে নেওয়া যায় এবং তারা অনেকটাই জবাবদিহিতার ঊর্ধ্বে। আপনি তো একটি ফার্মের সাথে কাজ করছেন, ডেস্টিনি গ্রুপ কি একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের মাধ্যমেই এই কর প্রদান করে? খান আইয়ুব, না, এটা সম্ভব না। এর আগে আমাদের ছিল, আমি যতদূর মনে পড়ে, এনআই ইসলাম একটা বড় ফার্ম ছিল ওখানে। এটা হচ্ছে কি, একটি ফার্মকে মনে হয় একটা নিয়ম আছে, সরকারি নিয়ম আছে, 2 থেকে 3 বছরের বেশি রাখা যায় না, খুব সম্ভবত 2 বছর কিংবা 3 বছর, এরপরে এটা আবার চেঞ্জ করতে হয়। তো আমাদের শুরুর দিকে ছিলেন এনআই ইসলাম, তার আগেও কে জানি ছিলেন, আমার মনে হয় খান আইয়ুব চার্টার্ড অ্যাকাউন্টিংয়ের বোধহয় এটা লাস্ট ইয়ার, এরপর আমাদের আরেকজনকে চুজ করতে হবে। আমার কথা হচ্ছে, তারা যে টেম্পারটা করে, আমি তো তাদের সাথে ওইভাবে আলাপ করিনি, আমি একটু অনুমান করতে পারি। একটা হচ্ছে, মালিক পক্ষ না চাইলে কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের কোনো অধিকার নেই, তবে একটা জিনিস করতে পারে, তারা মালিক পক্ষকে প্রভাবিত করতে পারে, প্রলুব্ধ করতে পারে যে স্যার আপনি এইভাবে করেন, এইভাবে করলে হবে, তখন মালিক পক্ষ বলে হ্যাঁ করেন। মানে দুইয়ের আলোচনা একটা ঘটনা ঘটতে পারে, সেই ক্ষেত্রে একজনকে দায়ী করা যাবে না, দুইজনই সমভাবে দায়ী, মালিকও দায়ী, চার্টার্ড অ্যাকাউন্ট দায়ী। কিন্তু দুইজনকে দায়ী করার চেয়ে আমরা কি শুধু মানুষকে দায়ী করেই যাব? দায়ী করার চেয়ে আমাদের দেখতে হবে সমাধান। আমরা সমাধান চাই, আমরা কাউকে অভিযুক্ত করতে চাই না। সমাধান হচ্ছে যখন এনবিআর থেকে একজন আবার সেই আলোচনায় থাকবে। দেখেন ব্যাপারটা কিন্তু 3 জন, তখন একজন হচ্ছেন যিনি নিরীক্ষা একটা প্রতিষ্ঠান, আরেকজন দিবেন, আরেকজন নেবেন। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, দেয়ার ইজ এ ম্যারেজ বিটুইন গার্ল অ্যান্ড বয় অ্যান্ড দেয়ার হ্যাজ টু বি কাজী। এখন কাজীর কাজ হচ্ছে কিন্তু বিয়েটা করায় দেওয়া। কাজী হচ্ছে এখানে মনে করেন সে চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম। এখন দেখতে হবে কে কাকে কত দেন মোহর দিবে, সেটা তাদের ব্যাপার। এখন সেখানে তখন কথাবার্তা চলবে। এনবিআর প্রথমে বলবে আপনার তো এই খাতে এইভাবে আমার কাছে দেনা আছেন, তখন উনি আবার এটা চেক করবে আমি দিতে বাধ্য কিনা। হ্যাঁ, কাজী সাহেব বলবে হ্যাঁ আপনার এটা দিতে হবে। আবার উনি বলবেন যে আমি এটা পাই কিনা, হ্যাঁ আপনি এটা পাবেন। দুইয়ের মধ্যে আমার কথা হচ্ছে ট্রাইও সেতু বন্ধনের জন্য একটু মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান থাকতেই হবে, এটা হলো একটা। দ্বিতীয়টা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির, মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টিগ্রেটেড সফটওয়্যার সিস্টেমের মধ্যে ভ্যাট সিস্টেম, ইনকাম ট্যাক্সের এগুলো প্রিডিক্টেবল অ্যাকাউন্ট থাকতেই হবে। তা না হলে কী করতে হবে জানেন, ওই যখন জুন মাসে আপনার অ্যাকাউন্টস ক্লোজ হয়ে যাবে, আপনার 2 মাস ধরে চলবে কিন্তু আপনার নিরীক্ষা। ওই অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর গিয়ে আপনার হবে এজিএম। এটা ঠিক না। বরং কম্পিউটারাইজ থাকলে যেটা হবে, অডিট ফার্ম এসে যেটা করবে, তারা শুধু চেক অ্যান্ড ব্যালেন্স চেক করে 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 আমার মনে হয় 30 ডেজের মধ্যে একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি অডিট করা সম্ভব। আপনার এই বৃহৎ প্রতিষ্ঠানের মোট কর একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের মধ্যেই দিচ্ছেন, তাই কি? নট নেসেসারি, আমাদের আরও আছে। যেমন হ্যাঁ, কারণ আমাদের যেমন কোঅপারেটিভ সোসাইটি কিন্তু আইয়ুব খান না, ওটা সমবায় অধিদপ্তর থেকে হয়। আবার আপনার আমাদের তো অ্যাকচুয়ালি এখন 3 থেকে 4টা কোম্পানি আপনার কর প্রদানকারী হয়েছে, সব কোম্পানিতে এখন আসেনি। 34টা কোম্পানি আপনার যেটা দেখছেন সেটা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বেবি। কোনোটার হয়তো দেখা গেছে 7 থেকে 9টি কোম্পানি হবে যাদের 1 বছরই পার হয়নি এবং তারা কোনো অ্যাকশনে যায়নি। প্রশ্ন হচ্ছে আপনি এগুলো করছেন কেন? দেখেন, একটা কৃষকের মতো ব্যাপার। কৃষক যখন ধান লাগায়, ধান যখন একটু বড় হয়, কখনো খেয়াল করেছেন ধান কাটার আগে যে মটরশুঁটি ছেড়ে দেয়? উদ্দেশ্য কি? ধানটা কাটতে কাটতে মটরশুঁটির ওইটা আস্তে আস্তে বীজে তৈরি হবে, যখন কাটা শেষ এবার মটর উঠবে বা ডাল উঠবে। এইটা বাই প্রোডাক্ট বলা হয়। আমরা যখন কোনো কোম্পানি করি, আমরা সবসময় চিন্তা করি ডিউরেশন একটা ব্যাপার, আমরা এখন করে রাখলাম, 1 বছর পরে এটা অ্যাকশনে গেল। এইটা আমাকে এরকম অভিযুক্ত করার কোনো সুযোগ নেই যে আমি এত কোম্পানি কেন করলাম। কারণ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বেঁচে থাকতে হলে আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে, আপনাকে জব ক্রিয়েট করতে হবে। কারণ যত বেশি কোম্পানি হবে, যত বেশি মোড অফ অ্যাকশন হবে, ট্রানজ্যাকশন হবে, সরকার বেনিফিটেড হবে, জব ক্রিয়েট হবে এবং মূল কোম্পানিটার কিন্তু অস্তিত্ব টিকে যাবে। আপনি দেখেন যে সামনে বাজেট, এখানে সরকারের যেমন রাজস্ব আদায় বা কর আদায়ের একটি উদ্যোগ থাকবে, ঠিক তেমনি বড় বড় প্রতিষ্ঠানগুলো, বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোরও কর দেওয়ার সুযোগ থাকবে। তো এখন চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের মধ্য দিয়ে যখন এই ধরনের কর আদান প্রদান করা হয় এবং এত বড় বড় অঙ্কের, বড় বড় ফিগারের গরমিলের কথা বলা হয়, তখন এই প্রতিষ্ঠানগুলো সরকারকে কর দিতে একটি মাধ্যমে কতটা নিরাপদ? সরকার কি আরও অনেক প্রতিষ্ঠান এরকম কর ফাঁকি দিয়ে বসে নেই, কিংবা দিলেও সেটা কি সঠিকভাবে পৌঁছাচ্ছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। গুড কোয়েশ্চেন। এটার জন্য আমার মনে হয় সরকারের কোনো একটা পলিসি বের করতে হবে। যারা দেশে খুবই জ্ঞানী বা বিজ্ঞ অর্থনীতিবিদ আছেন, যারা কর বিভাগে কাজ করেছেন বা এই জিনিসটা বোঝেন, কর আইনজীবী, তারা সবাই মিলে কোনো একটা প্রক্রিয়া বের করতে পারে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, আপনি যতই আইন করেন,
একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আইনকে শ্রদ্ধা করবে যখন আইন তাকে নিরাপত্তা দেবে। আমি কি শব্দটা বলেছি, আইন যখন একজন ব্যক্তিকে নিরাপত্তা দেবে ওই ব্যক্তি অবশ্যই আইনকে শ্রদ্ধা করবে। এখন আইন করার সময় যদি আপনি তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন, যে বললেন যে তোমাকে বাঁধছি জন্য তুমি কাউকে এখন মার্ডার করবা, দেখেন কি বলতেছি, এটা কিন্তু তখন সে আর আইনকে কোনোদিন শ্রদ্ধা করবে না। আমার কথা হচ্ছে কর প্রদানটাকে আতঙ্কের মধ্যে না রেখে বরং এটাকে আহ্বান করা উচিত। কারণ আমি মনে করি যে সামনে যে বাজেট আছে সেই বাজেটে আমরা বলবো যে আমরা 200 ভাগের 1 ভাগ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিজেদের ভূমিকা রাখতে চাই, এটা আমাদের ড্রিম ছিল। কিন্তু এখন যে অবস্থা চলছে এই অবস্থার মধ্যে আমার মনে হয় আমরা ওই টার্গেটে পৌঁছাতে পারবো কিনা জানি না। কারণ আমাদেরকে ভুলক্রমে হোক, ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, যে কোনোভাবে হোক, আমাদেরকে যে এইখানে এক ধরনের প্রতিদ্বন্দ্বী তৈরি করে দেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু সবচেয়ে সত্যি কথা বলতে কি এখন কনফিউজ, আসলে স্বচ্ছভাবে ট্যাক্স দিলে মান সম্মান আদৌ থাকবে কিনা। কারণ আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু 100 ভাগ স্বচ্ছতার সাথে ট্যাক্স দিচ্ছি, সেখানে কিন্তু এই বিব্রতকর পরিস্থিতি পড়ছি। এখন আমরা যে ফাঁকি দিচ্ছি বা দেব বা এই তথ্যগুলো কোত্থেকে আসতেছে, এই তথ্যগুলো আসতেছে সাম XYZ, যারা হয়তো আমাদের এখানে চাকরি করেছে সে একটা অংশ দেখেছে। সে কোন অংশটা দেখেছে শুনেন, সে হয়তো আমার এখানে একটা বইতে পড়েছে রুগীর যদি আমাশা হয় তাহলে সে আমাশা রোগের চিকিৎসা একটাই, লোহা পুড়িয়ে মাড়িতে ছাকা দিতে হবে। এবং আমার এমপ্লয়ি এটা পড়ে দৌড় দিল, যা বললো যে ওনারা তো মানুষ মেরে ফেলতেছে। কিভাবে বলে, আমরা দেখেছি সেখানে লোহা পুড়িয়ে মাড়ি দাগায় দেওয়া হবে। গেল আসলো একজন ডাক্তার, দেখেন আপনি কি রুগীর চিকিৎসা করেন। আমরা বললাম দেখেন উল্টা, পরের পাতায় দেখা গেল এই রুগী যদি গরু হয়, তার মানে সে কিন্তু পুরোটা পড়েনি, পুরোটা না পড়ে দৌড় দিয়ে গিয়ে কমপ্লেন করছে। আমরা কিন্তু গরুর চিকিৎসা নিয়ে কথা বলছি। কথা হচ্ছে এখানে ওই সুযোগই নাই কেউ যে আমাদের বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আমরা যাদেরকে পানিশমেন্ট দিয়ে থাকি দুর্নীতির জন্য, তাদের মধ্যে একজন গিয়ে তাদেরকে টুইস্ট করেছে। আমি বলেছি এখানে এই পুরো ঘটনার নায়ক কিন্তু 2 থেকে 3 জন ব্যক্তি, যারা যে আলোচনাটা MLM নিয়ে হচ্ছে বাজারে, যারা MLM এ কোনো এক সময় সম্পৃক্ত ছিল এবং বঞ্চিত। এরকম এক ভদ্রলোকের আমি বলেছি, তাকে সচিবালয় ঘুরঘুর করতে দেখা যায়, তারা দুদুকে ঘুর, এবং সে এমন কথাও বলে বেড়াচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা কি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন? তারা এমন কথাও বলেছে যে আমাদের দুদুকে যেতে পাশ লাগে না, আমরা সোজা ঢুকে যাই। আমার কাছে অবাক লাগছে, বাংলাদেশের একটা সরকারি প্রতিষ্ঠান আমার মতো লোক যেতে যেখানে পারমিশন লাগে, একজন অভিযোগকারী যার কোনো কর দেওয়ারও কোনো রেকর্ড নাই, তিনি দুদুকে নাকি ঢুকতে পারেন কোনো পারমিশন ছাড়াই। আই ওয়াজ ওভার হিয়ারিং হিম। তেমন কথাটা হচ্ছে সে যে যায়, সে যে সবাইকে টুইস্ট করে। আমার একটা প্রশ্ন সরকারের এই সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে, হাম্বল রিকোয়েস্ট, আপনারা তার কথা শোনার পরে আমাদেরকে কি কখনো ডেকেছেন যে আপনাদের বিরুদ্ধে এই ব্যক্তির একটা অভিযোগ আছে? আপনারা তাকে সারপ্রাইজ করে আমাদেরকে কিন্তু অভিযুক্ত করে। আপনার এই পয়েন্ট থেকেই একটি জিজ্ঞাসা আছে এরকম যে এই কনফিউশনের পরে আপনাদের মধ্যে কি এক ধরনের হতাশা কাজ করছে? এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটর বা আপনাদের যারা আছেন ডাইরেক্ট সেলিং এর সাথে যারা স্টেক হোল্ডার, তাদের তরফ থেকে বঞ্চনা বা প্রতারণার অভিযোগ না আসলেও এটি হচ্ছে গণমাধ্যমে কথা উঠছে, আলোচনা হচ্ছে। আপনারা কি মনে করেন বিশেষ একটি গোষ্ঠী করছে এবং তারা যে করছে তাদের পেছনে তো এক ধরনের শক্তি না থাকলে তারা করছে না, তাদেরকে কারা অর্থায়ন করছে? এখানে অর্থায়ন করা লাগে না। আমি আজকে আপনাকে একটা এক্সাম্পল দেব। একটা সুউচ্চ প্রাচীর করতে কোটি কোটি টাকা লাগে, কিন্তু এই প্রাচীরটা পুড়ে ফেলতে মাত্র 2 টাকা দামের ম্যাচিস লাগে। ওই 2 ভদ্রলোক যে আগুনটা লাগাচ্ছেন তাদের পিছনে অর্থায়নের কোনো প্রয়োজন নাই। ওই ম্যাচের আগুন লাগাই দিলে তো বিল্ডিং শেষ। একটা জিনিস মনে রাখতে হবে, একটা বিল্ডিং করতে অনেক টাকা লাগে, কিন্তু এটা পড়াতে টাকা লাগে না, এটাকে ধ্বংস করতে টাকা লাগে না। তো শুধু কিছু টুইস্টিং কথাবার্তা ওদেরকে বসায় দিলে হলে। আমার কিন্তু আমি বলি আমাদের 3টা জিনিস হয়েছে। আমাদের প্রথমে ক্ষোভ হয়েছে, তারপরে হতাশ হয়েছি, তারপরে কষ্ট পেয়েছি। ক্ষোভ হয়েছে প্রথম যে কেন এগুলো হচ্ছে, হবে কেন, কারা এগুলো করছে। কষ্ট লেগেছে বা হতাশ লেগেছে এই জন্য যে যারা নীতি নির্ধারক, যারা আমাদেরকে কোথায় ডেকে বলবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আমরা চাই না আপনার বিরুদ্ধে অভিযোগ থাকুক, কারণ আপনি আমাদের একজন সম্মানিত করদাতা, এই পর্যন্ত প্রায় 300-400 কোটি টাকা কর দিয়েছেন, আমরা চাই না যে আপনার কোনো সম্মানের আঁচল লাগুক, তাড়াতাড়ি আমাদের কাছে আপনি বলেন কি অন্যায় করছেন, আমরা এটা চুপে চাপে নিয়ে আপনাকে রিলিজ করি। এই যে এত কনফিডেন্টলি আপনি বলছেন যে তারা 2-1 মানুষ আপনারা জানেন, আপনারা চিনেন, তারপরেও যাদেরকে তারা এই তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, এই তথ্যটি কাউন্টার আপনারা কর্তৃপক্ষকে বা নীতি নির্ধারকদেরকে কেন জানাচ্ছেন না বা কি ব্যবস্থা? আমাদের সেই সুযোগ হয়নি তো। কারণ এই কথাটি বলার পরে আমাদেরকে ডাকা উচিত ছিল যে দেয়ার ইজ এ কমপ্লেইন এগেনস্ট ইউ, দিস ফরম্যাট, দিস আর দি ওয়ার্নিং।
আমি বলবো না কে কমপ্লেন করেছে, আপনি শুধু কমপ্লেনের উত্তর দেন। এইভাবে কিন্তু ট্রায়ালে ডাকা হয়নি, বরং যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে পাবলিকের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য তাড়াতাড়ি আগে গণমাধ্যমকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা সময়ের শেষ প্রান্তে, তবে শেষ প্রান্তে যে শেষ প্রশ্নটি রাখতে চাই, মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি বা যে কোনো কোম্পানির এই ধরনের কর প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতার জন্য একজন কোম্পানির বা একজন গ্রুপের অধিকর্তা হিসেবে, মালিক হিসেবে এবং অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে আপনার কি পরামর্শ থাকছে? আমি মনে করি যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বানানো হবে 2021 সালে, আমি মনে করি আসলে এখন থেকে ডিজিটাল প্র্যাকটিস করা উচিত, কম্পিউটারাইজ 100%। যেমন আমরা একটা প্ল্যান করেছি, আপনারা শুনে খুশি হবেন, জুন 30, 2012 সালের মধ্যে আমরা প্ল্যান করেছি গ্রিন অফিস করা হবে, কোনো কাগজ ইউজ করা হবে না, কোনো টোনার নাই, কালি নাই, সবাই ইউজ করতে হবে পেপারলেস অফিস, গ্রিন অফিস বাই 30 জুন। আমি বলবো কোনো মাল্টিন্যাশনাল মার্কেটিং কোম্পানি অথবা MLM কোম্পানি যদি করতে চায়, সরকারের বাণিজ্য মন্ত্রী যারা নীতিমালা করছেন তারা বলতে হবে যে আপনি বাধ্যতামূলক কম্পিউটারাইজ সফটওয়্যার ইউজ করবেন, সেই সফটওয়্যারে আমাদের কম্পিউটারাইজ অ্যাক্সেস থাকতে হবে এবং আপনি কি কি ধরনের ব্যবসা করবেন এগুলো ডিক্লারেশন থাকতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা এটা নীতি নির্ধারক হবেন, যারা চাকরি করবেন কিংবা মালিক হবেন, দুই পক্ষেই কিন্তু সবাইকে কিন্তু এই বিষয়ে কম বেশি জানা থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা কোনো অভিযুক্ত যদি অপরাধ যদি প্রমাণিত থাকে এদেরকে কিন্তু ওই জায়গায় বসানো ঠিক হবে না। কারণ অভিযুক্তকারী যিনি একবার সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি যদি আইসা একটা কোম্পানির যদি অধিকর্তা হন তাহলে কিন্তু তার থেকে ভালো কিছু আশা করা যাবে না।